আজ থেকে 10 বছর পরে প্রাইসার জাইমা রহমানকেই যদি কেউ প্রশ্ন করে জুলাই গণ অভ্যুত্থানে আপনার দল এবং আপনার বাবার ভূমিকা কি, দলিলপত্র প্রমাণ কোনো সংবাদ দেখাতে পারবে না। এখন হয়তো অনেকেই গুরুত্ব দিচ্ছেন না, একদিন এই সঠিক তথ্যের জন্য হাই হতাশ করতে হবে অনেককে। ইতিহাসে যার যার প্রাপ্য সম্মান, এই সঠিক তথ্য তুলে ধরার সংগ্রাম করতে গিয়ে কিন্তু তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ হয়ে যায়। বললেন যে সংবাদপত্র বিগত 30 বছর জিয়া পরিবারের সাথে সবচেয়ে বেশি অবিচার করেছে। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে। আমি ভুল করেছি। জানি না দেশ বিদেশে কেন আমার বিরুদ্ধে এত অপপ্রচার ও মিথ্যা বেসাতি করা হলো। প্রত্যেকটা কাগজ ছাপেছে এক্সেপ্ট নিউ এজ ছাপা। এত মামলা দামলা দেওয়া এত কথা, কোথায় সে টাকা বের করুক? তো কোথাও তো টাকা নেই। সংঘবদ্ধভাবে স্বপ্রণোদিত হয়ে বিএনপি বিরোধী এবং তারেক রহমান বিদ্বেষী নীতি বাস্তবায়ন করা হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করে। এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে, যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না। এটি কিন্তু আমি প্রমাণ পেয়েছি যে আসলে এটি ঠেকানো যাবে না। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা গণমাধ্যম কর্মী, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, মালিক, বার্তা প্রধানরা বিভিন্ন দাবি দেওয়া আমরা প্রতিনিয়তই আসলে চাচ্ছি, এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, এই বিষয়গুলো সরকার প্রধানের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হবে বা প্রত্যাশা করা হবে বা নিশ্চয়তা চাওয়া হবে। এটি কিন্তু স্বাভাবিক, এইটা হয়তো প্রত্যাশা আমরা করতেই পারি। কিন্তু একই সাথে প্রধানমন্ত্রী যিনি, তিনি তো তারেক রহমান, তিনি তো একজন ব্যক্তি, একজন মানুষ, তিনি তো একজন নাগরিক, তার তো নাগরিক মানবিক অধিকারও তো আছে। জানি না দেশ বিদেশে কেন আমার বিরুদ্ধে এত অপপ্রচার ও মিথ্যা বেসাতি করা হলো। এই প্রশ্নের জবাব কিন্তু আমরা কেউ দিতে পারবো না। আমি আত্মসমালোচনা করতে চাই। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। সেই 111 সরকারের সময়ের চাপিয়ে দেওয়া খবরগুলোর সাথে নতুন করে এডিট করে ফটো কার্ড বানিয়ে হাজার হাজার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ছোট ছোট ভিডিও আকারে প্রচার করা হচ্ছে, গভীর রাতে বুস্ট করা হচ্ছে লাখ লাখ ডলার খরচ করে। 111-এর সময় যদি একজন মিরাজ হোসেন গাজী কোনো একটি গণমাধ্যম থেকে একটু প্রতিবাদ করতেন কোনো একটি কারণে, কোনো একটি পদ্ধতিতে, তাহলে অন্ততপক্ষে পরবর্তী দিনগুলোতে আমাদেরকে আরও বেশি খেসারত দিতে হতো না। এই নিকট অতীতেও চরমভাবে বিএনপির বিরুদ্ধে যেমনি আমরা সংঘবদ্ধ শিরোনামে চাঁদাবাজি ইস্যুতে মিথ্যা খবরগুলো আমরা করেছি বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়ার জন্য, বিএনপিকে ভিলেন বানানোর জন্য, আবার যেই জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে বড় ইস্যু, আলোচিত ইস্যু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, সেখানে কোনো একটি গণমাধ্যম কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা, বিএনপি ছাত্রদলের বা তার দলের ভূমিকা নিয়ে কোনো একটি সংবাদ কিন্তু আমরা পরবর্তীতেও করিনি। বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো খবর পাবেন না যে কোনো মিডিয়া, কোনো সম্পাদকীয়, কোনো কেউ স্পেশাল কোনো রিপোর্ট করেছে। সার্চ দেন গুগলে, এখন বসে দেখবেন, নেই। এই যে সঠিক তথ্য যে আমরা তুলে ধরলাম না, এটাও তো অপসাংবাদিকতা। এর খেসারত তো সেই বিএনপিকেই দিতে হবে। আজ থেকে 10 বছর পরে বা 5 বছর, 20 বছর পরে ধরেন প্রাইসার জাইমা রহমানকেই যদি কেউ প্রশ্ন করে যে 24শে জুলাই গণ অভ্যুত্থানে আপনার দল এবং আপনার বাবার ভূমিকা কি, প্রাইসার জাইমা রহমান কিন্তু কিছু দলিলপত্র প্রমাণ কোনো সংবাদ দেখাতে পারবে না। বাংলাদেশের গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস থেকে বিএনপি এবং তারেক রহমানকে সম্পূর্ণরূপে ব্ল্যাক আউট করে দিয়েছে। জাইমা রহমান তো নিজে তখন লন্ডনে তার বাবার পাশে বসেই তো দেখেছেন সব কিছু। আবার ভিডিও কলে বা অডিও কলে বা ভিডিও জুম মিটিংয়েও যখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বা অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার জাইমা রহমানও যুক্ত হয়েছেন, সেই ছবিও আমরা পরবর্তীতে দেখেছি। কিন্তু কোনো একটি গণমাধ্যমে যখন এই খবরটি নেই, যখন 10 বছর পরে খুঁজে পাবে না বাইশা জাইমা রহমান, তখন কি আমরা আবারও কি এরকম দু একজন মিরাজ হোসেন গাজী তো তখনও তো নিশ্চয়ই অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, তাই না? এটা অপসাংবাদিকতার স্বপ্রণোদিত স্বতঃস্ফূর্ত একটি ভাষণ। সংঘবদ্ধভাবে এই ভাষণ তৈরি হয়েছে 5 আগস্টের পরে। আগেরগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে, আর এটা হচ্ছে
সংঘবদ্ধভাবে স্বপ্রণোদিত হয়ে একেবারে উৎসবমুখর পরিবেশে বিএনপি বিরোধী এবং তারেক রহমান বিদ্বেষী নীতি বাস্তবায়ন করা হয়েছে। সেখানে কোনো একটি গণমাধ্যম কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা, বিএনপি ছাত্রদলের বা তার দলের ভূমিকা নিয়ে কোনো একটি সংবাদ কিন্তু আমরা পরবর্তীতেও করিনি। কিন্তু তারেক রহমান কিন্তু 2014 সালে 15 জুলাই 5% কোটার প্রস্তাবনা ওনার রাজনৈতিক পরিকল্পনায় কিন্তু উনি অন্তর্ভুক্ত করেছিলেন। অর্থাৎ দূরদর্শী সিদ্ধান্ত কত আগে উনি নিয়েছিলেন, যেটি হয়তো আজকের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি সরকারি চাকরিতে কোটার হার, কোটাটা কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। আবার এই জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, কোটা সংস্কার থেকে শেখ হাসিনা পতন আন্দোলনে 8 দিনে জুন, জুলাই, আগস্টে 9 বার তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, 24-এর কোটা সংস্কার আন্দোলন থেকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় পর্যন্ত 8 দিনে 9 বার দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধুমাত্র মিরাজ হোসেন গাজী নির্মিত বাংলা ভিশনে প্রচারিত একমাত্র প্রামাণ্যচিত্র 23 মিনিটের জুলাই গণ অভ্যুত্থানের বিএনপি ও তারেক রহমানের ভূমিকা কি, শুধু মিরাজ হোসেন গাজীর ওই একটি ডকুমেন্টারি, এবং পরবর্তীতে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি একাধিক সংস্করণ সেটি করেছি। যেহেতু প্রচলিত গণমাধ্যমগুলো সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট করে দিয়েছে, তাই আমি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে ওপেন মিডিয়া সেল MAG লাইভ, মিরাজ হোসেন গাজী লাইভ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি চেষ্টা করছি ইতিহাসের সঠিক তথ্য, আসল ঘটনা তুলে ধরার জন্য, যাতে করে অন্ততপক্ষে ইতিহাসে সংরক্ষিত থাকে। রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। কেনই যে আমি সঠিক তথ্য, আসল তথ্য বা ইতিহাসের সত্যটা নিয়ে এত কথা বলছি, এখন হয়তো অনেকেই গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু একদিন এই সঠিক তথ্যের জন্য হায় হতাশ করতে হবে অনেককে। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা কী, নিশ্চয়ই এই বিতর্ক এখনও কিন্তু চলছে। 2026 সালের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলতে হয়েছে একটি জাতির জন্ম, যেটি জিয়াউর রহমান নিজে লিখেছিলেন, একটি নিবন্ধ, সেটি সবাইকে পড়ার জন্যে, গবেষণা যারা করেন তাদের কাজে লাগবে, সেই বিষয়টি তিনি বলেছিলেন। শহীদ জিয়ার লেখা এই 1972 সালের প্রবন্ধটি যখন প্রথম প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু মাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই তখন বেঁচে ছিলেন, যারা বেঁচে ছিলেন যুদ্ধের শেষের পরে। এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরে কারো পক্ষ থেকেই আমরা কোনো রকম এমন কিছু আপত্তি বা এমন কিছু কথা পাইনি যা এই প্রবন্ধ বা লেখাটিকে কন্ট্রাডিক্ট করে। যে সংগ্রামটি উনি 2013-14 সালে এই যখন সরকারের পক্ষ থেকে তখন জিয়াউর রহমানকে নিয়ে খুবই আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছিল সংসদে, রাজপথে, রাজনৈতিক ময়দানে, তখন কিন্তু লন্ডনে তারেক রহমান দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগকে অনুরোধ করব, আপনারা ইতিহাস বিকৃতি থেকে বেরিয়ে আসুন, ইতিহাসই যার যার প্রাপ্য সম্মান সবাইকে। বিভিন্ন দলিলপত্র, সংবাদ মাধ্যমের দেশি বিদেশি সংবাদপত্রের কাটিং রেফারেন্স হিসেবে ব্যবহার করে দালালিকভাবে তখন কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে জিয়াউর রহমানের ভূমিকা কী স্বাধীনতা যুদ্ধে, মহান স্বাধীনতা সংগ্রামে। প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার এবং সেই সংগ্রাম, সেই সঠিক তথ্য তুলে ধরার সংগ্রাম করতে গিয়ে কিন্তু 2015 সালের 7 জানুয়ারি থেকে তারেক রহমানের বক্তব্য, বিবৃতি গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ নিষিদ্ধ হয়ে যায়। এরপর থেকে কিন্তু প্রায় 10 বছর তারেক রহমানকে ব্ল্যাক আউট করে রাখার জন্য তখনকার সরকার কিন্তু সব ধরনের চেষ্টা করেছে। এবং সেই নিষেধাজ্ঞা মাঝে মধ্যে এমন হয়েছিল যে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অথবা কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তারেক রহমান। এডিটিং প্যানেলে কেটে তারেক রহমানের ছবি বাদ দিয়ে এরপরে সেটি প্রচার করা হয়েছে। তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। তাহলে 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধের তো সংবাদপত্র ছিল, তখন জিয়াউর রহমানের নিজের বক্তব্য ছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ হচ্ছে দেশি বিদেশি গবেষকরা, লেখকরা তারা লিখেছেন। তাতেই তারেক রহমানকে রীতিমতো বছরের পর বছর সংগ্রাম করতে হয়েছে, এক পর্যায়ে তার বক্তব্য বিবৃতি গণমাধ্যমে নিষিদ্ধ পর্যন্ত হয়। আর এই জুলাই গণ অভ্যুত্থানে
বিএনপি ও তারেক রহমানের ভূমিকা নিয়ে কোনো একটি গণমাধ্যমে একটি শব্দ, একটি বাক্য, একটি কোনো কিছু স্বপ্রণোদিত হয়ে বিশেষ রিপোর্ট, অনুসন্ধানের রিপোর্ট, গবেষণামূলক কোনো রিপোর্ট, কোনো সম্পাদকীয়, কোনো উপসম্পাদকীয় কিন্তু নেই এখন পর্যন্ত নেই। এই যে আজকে আমি যখন রেকর্ড করছি 2026 সালের জুন মাসের 20 তারিখে, এই পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যমে আপনি দেখবেন না যে কেউ একটি সম্পাদকীয়, উপসম্পাদকীয় বা তারেক রহমানকে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা নিয়ে কোনো প্রতিবেদন করেছেন। কিন্তু গণমাধ্যম যত ব্ল্যাকআউট করে দিয়েছে, ইতিহাসে নেই। এজন্যই মিরাজ হোসেন গাজীর এই বিকল্প প্ল্যাটফর্মে সত্য তুলে ধরার জন্য এই সংগ্রামটি করছি। আপনার পছন্দ না হতে পারে, আপনি আমাকে গালি দিতে পারবেন, বাট আমার তথ্য, আমার একটি প্রতিবেদন চ্যালেঞ্জ করার মতো যদি কারো মানসিকতা থাকে, আমি তাকে বিনয়ের সাথে বলবো, প্লিজ ওয়েলকাম। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত প্রতিহিংসা করে মিরাজ হোসেন গাজীকে থামাতে পারবেন না। আর একটি তথ্য একটু বলি শেষে, সেটি হলো যে এই যে আমি যে সংগ্রামটা করছি, এই সংগ্রামের ফলাফল যে আসলে ভালো হবে না সেটি কিন্তু আমি জানি, বুঝেছি। কারণ এই বিষয়গুলো জানার পরেও যাদের হয়তো একটু হলো তদারকি করার কথা, যাদের হাতে এখতিয়ার ছিল, তারা আসলে সেগুলো না করে বরঞ্চ আরও উৎসাহিত করার মতো পরোক্ষ ভূমিকা পালন করেছে। আমার বাংলা ভিশনের বাস্তবতাও আমি দেখেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের দায়িত্বগুলো আসলে পালন করেনি। সেটি আমি যেমনি জানি, তেমনি এই যে মতাদর্শের যেই পরিবর্তন গণমাধ্যমে, এটি বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের তখনকার উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মাহফুজ আলম, তিনি কিন্তু এক সেমিনারে অনেকটা সাহস করেই সঠিক তথ্য, আসল রহস্য, আসল ঘটনাটা কিন্তু উনি প্রকাশ করে গিয়েছিলেন। আজকে একটা কথা বলে যাই, একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন, বামপন্থী সার্কেল থেকে, এখন অন্য সার্কেল থেকে আসতেছে। কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকেই জানে। তো এটা হচ্ছে যুগের নিয়ম। 60-70 দশকের একটা হাওয়া বইছে, এখন কি বলে 9/11 এর পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরা দুনিয়া ব্যাপী। হ্যাঁ, তো এগুলো ঘটবেই। যে এটা যে ঘটতেছে, এটাকে আপনারা অবশ্যই আপনার কগনিজেন্সে নিতে হবে। এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই। এটাই নিয়তি ইতিহাসের। এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না, যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না। এটা এই যুগের নিয়তি, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমি বলতেছি এর ভিতরে আসলে সাংবাদিকতাটা থাকবে কোথায়? এবং এটি কিন্তু আমি প্রমাণ পেয়েছি যে আসলে এটি ঠেকানো যাবে না। এরই মধ্যে যেই মতাদর্শ, অর্থাৎ নতুন যেই মতাদর্শ গণমাধ্যমে এই যে আসার আশঙ্কা বা বাস্তবতার কথা বলছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, উনি তখন উপদেষ্টা হিসেবেই বলছিলেন কথাটা, এটি সরকারেই ওনাদের পর্যবেক্ষণ, এবং বাস্তবে আমিও মাঠ পর্যায়ে সেটি পেয়েছি। 25 বছর তো বিএনপি জামাত আপনি ভাগ করার কোনো চিন্তা করেননি, ভাগ করার সুযোগ হয়নি। আওয়ামী মনা কেউ, বিএনপি মনা কেউ, এরকমই দেখেছি, বা আওয়ামী বিরোধী, তাই না? বিএনপি জামাত যখন ভাগ করতে হয়েছে তখন আপনি আসলে কি পেয়েছেন? বিএনপি জামাত যখন একেবারে শত্রু, পরস্পর মুখোমুখি, তখন বিএনপির ভাগে আসলে কি আছে সেটি কয়জন চিন্তা করেছেন? ওপেন মিডিয়া সেল।